আজকের এই ভিডিওতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু অ্যাক্টরদের কথা বলবো যারা তাদের কেরিয়ারে পিক টাইমে যেমন একের পর এক হিট ছবি সাধারণ মানুষকে উপহার দিয়েছে, তেমনই দর্শকও তাদের ভালোবাসা এবং সম্মান দুটোই দিয়েছিল সেই সময়। বাট আজ তাদের কাউকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আতশ কাজ দিয়ে খুঁজলেও আর খুঁজে পাওয়া যায় না। যদিও এদের মধ্যে দুজন আজ আমাদের মধ্যে আর নেই, তবে তারাও তাদের বহু ইন্টারভিউতে তাদের ইচ্ছা করে কাজ না দেওয়া কিংবা তাদের সাথে হওয়া আরও অনেক অন্যায়ের কথা বলেছে। এবং এদের মধ্যে কাউকে একসময় কাজ না দেওয়ায় সিনেমা ছেড়ে সিরিয়ালে শিফট করতে হয়েছিল তাকে। আবার কারোর একটা ভুল ডিসিশনের কারণে একজন অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর হওয়া সত্ত্বেও আজ আর কোনো কাজই পাচ্ছেন না তিনি। তাই তুমিও যদি জানতে চাও যে আমি কাদের কথা বলছি বা তাদের কি এমন দোষের কারণে আজ তাদের আর বড় পর্দায় দেখা যায় না, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। এই লিস্টে সবার প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে একসময় বাংলার ক্রাশ ছিলেন। মডেলিং থেকে বিভিন্ন ধারাবাহিকে কাজ করার পর বড় পর্দায়ও একের পর এক হিট ছবি দিয়েছিলেন তিনি, যার কারণে তিনি তার 20 বছরের কেরিয়ারে পেয়েছেন আনন্দলোক পুরস্কার এবং কালাকার অ্যাওয়ার্ডের মতো পুরস্কার। বাট আজকের দিনে দাঁড়িয়ে তাকে বাধ্য হয়ে ছবি করা ছেড়ে ফের মডেলিংয়ে ফিরে যেতে হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি পায়েল সরকারকে নিয়ে। ক্যালকাটা 1976। গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে, গোলা ভরা ধান আছে। ফোনে আমার দিদি একটু কথা বলবেন, একটা ঠিকানা বলবেন, আমি কিছু বুঝতে পারছি। সবকিছু শুরু হয় 2004 সালে। তখন মাত্র 20 বছর বয়সে শুধু তুমি ছবি দিয়ে পর্দায় পা রাখেন এক তরুণ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করা এই মেয়েটা হয়তো তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সে একজন টেলিভিশন আর সিনেমার মাধ্যমে বাংলার ঘরে ঘরের পরিচিত মুখ হয়ে উঠবে। অন্দরমহল, বেনে বইয়ের মতো ধারাবাহিক থেকে শুরু করে প্রেম আমার, আই লাভ ইউ, বোঝে না সে বোঝে না এবং চতুষ্কোণের মতো একের পর এক সুপারহিট সিনেমা সাধারণ মানুষকে উপহার দিয়েছিলেন তিনি। যার ফলস্বরূপ লে ছক্কা ছবির জন্য আনন্দলোক পুরস্কার এবং জমের রাজা দিলওয়ার ছবির জন্য কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। এছাড়াও আরো ছোট বড় অনেক ছবিতেই তার অভিনয় দর্শকের মনে অনেকখানি জায়গা করে দিয়েছিল তাকে। আর সেটা 1-2 বছর ধরে না, প্রায় লাস্ট 20 বছরেরও বেশি সময় ধরে সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ, হুইচ ইজ নট আ ভেরি ইজি থিং টু ডু, তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেই মেয়েটা একসময় তার কেরিয়ারের পিকে ছিল এবং প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে ছিল, সে এই রঙিন পর্দা থেকে হারিয়ে গেল কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটা কিছুটা তার পার্সোনাল লাইফের সাথেও জড়িত। কারণ তার কেরিয়ারের পিক টাইমে শোনা যেতে শুরু করে যে সে ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কে জড়িয়েছে। বাট কিছু দিনের মধ্যেই তাদের সেই সম্পর্কের বিচ্ছেদও দেখা যায়। তারপর থেকেই পায়েল সরকারকে রাজ চক্রবর্তী তথা আরও নাম করা ডিরেক্টরদের ছবি থেকেও বাদ পড়তেও দেখা যায়। রিউমার্স বলতে পারো বা ইন্ডাস্ট্রি গসিপ ছিল যে ইউ অ্যান্ড রাজ আর ইন আ রিলেশনশিপ অর a brief sort of association. If you were in a relationship and that relationship did not work out, you were different people, you wanted different things, এটাও হতে পারে। Did he stop casting you because of that? যদিও এই বিষয়ে পায়েল সরকার সরাসরি কখনোই কিছু বলেনি, তবে তার কেরিয়ারে এর পরের ছবিগুলো দেখলে সেই জল্পনা যে কতটা সত্যি সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। আর তুমি যদি ভেবে থাকো শুধুমাত্র এই কারণেই তাকে এরপর বাংলা ছবি থেকে বাদ পড়তে হয়েছিল, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ রিসেন্টলি পায়েল সরকার তার এক ইন্টারভিউতে জানান যে বাংলার কোনো এক নাম করা প্রডিউসার তাকে তার সিনেমাতে কাস্ট করার জন্য বিশেষ কম্প্রোমাইজ করার কথা বলে, মানে কাস্টিং কাউচের। একজন পার্টিকুলার প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে, হি ওয়ান্টেড সার্টেন থিংস ফ্রম মি। Do you mean sexual favors? Yes, of course. For that matter, he was writing bad things about me on Twitter. আমার ছবির উপর উনি এরকম ক্রস ফস করে অনেক কিছু করে, মানে he went total psycho. আর স্বাভাবিকভাবেই যখন পায়েল সেই অফার রিজেক্ট করেন, তখন সেই প্রডিউসার এতটাই উত্তক্ত হয়ে যায় যে সেই সময় সে টুইটারে পায়েল সরকারের ছবিতে ক্রস এঁকে তার ছবি পোস্ট করে এবং যাচ্ছে তাই টুইট করতে শুরু করে। এবং এখানেই থেমে থাকেননি তিনি এরপর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও যত পরিচিত ডিরেক্টর ছিল তাদের সবাইকে ফোন করে বলেন যেন পায়েল সরকারকে তারা তাদের ছবিতে কাস্ট না করে। বাট এর থেকে আশ্চর্যের বিষয় কি জানো? পায়েল তার এক ইন্টারভিউতে এটাও জানায় যে সেই জঘন্য ইনসিডেন্টটা যখন ঘটে তখন টলিউডের হাতে গোনা 2-3 জন পরিচালক বা বড় নাম ছাড়া আর কেউ তাকে আশ্বস্ত করেনি, কিংবা আশ্বস্ত করা তো অনেক দূর, কেউ তার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদটুকুও করে। মানে জাস্ট ভাবো ইন্ডাস্ট্রির কথা। আর এই গেস তখন থেকে ইন্ডাস্ট্রিতে পচন ধরতে শুরু করেছিল। আর এরপর পায়েলকে ছবি থেকে তো বাদ পড়তেই হয়, তবে সেই কফিনের শেষ ব্রেকটা পড়ে 2021 সালের 25শে ফেব্রুয়ারি, যেদিন জগৎ প্রকাশ নাড্ডা আর দিলীপ ঘোষের উপস্থিতিতে পায়েল সরকার যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে।
তারপর বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিধানসভা ভোটেও লড়লেন, কিন্তু আনফরচুনেটলি হেরে গেলেন সেবার। একজন অভিনেত্রী যাকে ইন্ডাস্ট্রিতে কম্প্রোমাইজ না করার জন্য এক ঘরে করে দেওয়া হলো, দেন তিনি রাজনীতিতে নামলেন। যদিও ততদিনে বাংলার অ্যাক্টরদের রাজনীতিতে নামাটা বিশেষ কিছু বড় ব্যাপার ছিল না, কারণ বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকাই ততদিনে রাজনীতিতে নেমে গেছে। কিন্তু পায়েলের ক্ষেত্রে ঘটলো অন্য কিছু। সম্প্রতি এক ইন্টারভিউতে নিজেই মুখ খুললেন পায়েল সরকার। তিনি জানালেন বহু প্রজেক্ট থেকে তাকে একেবারে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে বারবার। তার কথা অনুযায়ী ইন্ডাস্ট্রি আর রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে, যেটা একেবারেই হওয়া উচিত নয়। তিনি এও বলেন যে রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্য মানুষেরা বারবার কোণঠাসা হয়ে পড়ছেন ইন্ডাস্ট্রিতে, যেটাও হওয়ার কথা ছিল না। তার এই সব কথা যে একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, সেটা এতদিনে আমরা সবাই বুঝতে পেরেছি। যারা কোন একটা পার্টিকুলার দলের সমর্থন করেছিল সেই সময়, তারা আলবাল অ্যাক্টিং করেও প্রতিদিন সিনেমা পেয়েছিলেন, এবং যারা সেই পার্টিতে নাম লেখাননি তারা কিছুই পাননি তখন। যার কারণে রুদ্রনীল, পায়েল, অনির্বাণদের মতো অ্যাক্টরদের এতদিন ধরে বাদ পড়তে হয়েছে যোগ্য হওয়া সত্ত্বেও। এদের নিয়ে কথা বলেছি আমার আগের কয়েকটা ভিডিওতে, তাই সেগুলো চেক আউট করতে হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, নায়িকা থেকে নেত্রী হওয়াটাই কি আসলে একটা রিয়েলিটি শো হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? মানে তুমি যদি ভোটে যেত, পাবলিক তোমাকে হিরো বলবে, আর হেরে গেলে স্ক্রিপ্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে তোমার নাম। পায়েল সরকারের ক্যারিয়ারে এত বাধা বিপত্তি সত্ত্বেও আজ পায়েল সরকার একেবারে উধাও হয়ে যান। তিনি এখনো বেশ অ্যাক্টিভ তার মডেলিং ক্যারিয়ার, কিন্তু আগের মতো তার একের পর এক সিনেমা সেটা আর নেই। এখন তোমার মতে পায়েল সরকারের ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়ার আসল কারণটা কি, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরপর যাকে নিয়ে কথা বলবো, তুমি যদি ভেবে থাকো যে সেও হয়তো পলিটিক্স জয়েন করেছে বলেই তাকেও বাদ পড়তে হয়েছিল, তাহলে তুমি ভুল করবে। কারণ এরপর যাকে নিয়ে কথা বলেছি, তার এক ইন্টারভিউ অনুযায়ী তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো টাইম চলাকালীন তারই দুজন কোস্টার ইচ্ছে করে পলিটিক্স করে তাকে প্রায় 35টা ছবি থেকে বাদ দিয়ে দিয়েছিল সেই সময়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি অভিষেক চ্যাটার্জি। এর কি ভাবসা, যেন একবারে গিলে খাবে। আবার নাম রেখেছে কুসুম। বাহ, আমার কিন্তু 12টার মধ্যেই চাই। না, আমার মামার শ্রাদ্ধ। মিস্টার আব্দুল, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। অভিনেতা প্রশান্ত চ্যাটার্জির ছেলে অভিষেক চ্যাটার্জি 1986 সালে তরুণ মজুমদারের পদ ভোলা ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন। সেখানে তার সহ অভিনেতা ছিলেন সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল আর স্বয়ং উৎপল দত্তের মতো কিংবদন্তিরা। এরপর লাঠি, সংঘর্ষ, ভাই আমার ভাই এরকম কমার্শিয়াল হিট থেকে শুরু করে ঋতুপর্ণা ঘোষের দহন আর বাড়ি আলির মতো সিনেমা উপহার দিয়েছিলেন তিনি তার দর্শকদের। তিনি প্রায় সব ধরনের গল্পেই সাবলীল ছিলেন, এবং এটাও বলা হতো তার ক্যারিয়ারের পিক সময়ে তিনি ছিলেন বাংলার 1 নম্বর হিরো, তাও আবার প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পালদের পিছনে ফেলে। যার কারণে তার এক ইন্টারভিউতে এটাও শোনা যায় যে সে নাকি সেই সময় একসাথে একদিনে 3-4টে শিফটে 3-4টে ভিন্ন ছবি শুটিং করতেন। মানে জাস্ট ভাবো একবার যে তার ক্রেজটা কোন পরিমাণে ছিল সেই সময়। সেই কারণেই বাংলা ছবিতে 200-এরও বেশি সিনেমা এবং একের পর এক হিট ছবি তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন দেবশ্রী রয়, শতাব্দী রয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জিদের সাথে জুটি বেঁধে, এবং মানুষও তাকে যে কোনো চরিত্রেই অনেক ভালোবাসাও দিয়েছিল। অ্যান্ড তার ক্যারিয়ারের এই গ্রাফ দেখে সেই সময় তার ভবিষ্যৎ বেশ যে উজ্জ্বল সেটাই মনে হতে শুরু করে তার ফ্যানদের। বাট তার এই ভালো সময় যেন বেশি দিন স্থায়ী হলো না, কারণ এরপরই আসে তার ক্যারিয়ারের মস্ত বড় একটা সেটব্যাক। তবে সেটা আর 5 জনের মতো রাজনীতি জয়েন করার জন্য আসেন, বরং সেটা আসে তারই সেই সময়ের 2 কো অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে। অভিষেক তার বেশ কয়েকটা ইন্টারভিউতে এ নিয়ে বহুবার কথা বলেছেন। অ্যান্ড তার মতে 90s শেষের দিকে যখন তার আর প্রসেনজিতের মধ্যে প্রায় রেষারেষি হতো ছবি পাওয়া কিংবা দর্শকের কাছে নাম্বার 1 হওয়া নিয়ে, সেই সময় প্রসেনজিৎ আর ঋতুপর্ণা মিলে জুটি বেঁধে এক নোংরা পলিটিক্স করে তার এগেইনস্টে। এন্ড সেই কারণেই তার প্রাপ্য 30 থেকে 35টা ছবি থেকেও তাকে সরিয়ে তাদেরকেই নেওয়া হয়। নায়ক হিসেবে অভিনয় করা সত্ত্বেও তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। তিনি বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এরা 97 থেকে 98 সালে জোট বেঁধে প্রায় 30 থেকে 32টা ছবি থেকে তাকে বাদ দিয়েছিল। তিনি জানান সে সময় তিনি ছিলেন টলিউডে 1 নম্বর। তিনি আরও বলেন, এসব নোংরা খেলার জন্য প্রায় 9 বছর তার হাতে কোনো কাজ ছিল না। অ্যান্ড তার এরকম একটা বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই সাধারণ মানুষের যেন পায়ের নিচের থেকে মাটি সরে যায়, কারণ তারা এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের 2 ফেভারিট হিরোর মধ্যে এরকম দ্বন্দ্ব হতে পারে। অ্যান্ড অভিষেকের এই বিস্ফোরক মন্তব্যতে বারবার তার স্ত্রীও শিলমোহর দিয়েছেন। অ্যান্ড লজিক্যালি দেখতে গেলে তুমিও একথা একেবারেই অস্বীকার করতে পারবে না। অ্যান্ড শোনা যায় যে সেই ঘটনার পর থেকেই অভিষেক নিজেকে আস্তে আস্তে এই নোংরা খেলা থেকে সরিয়ে নিতেই ইন্ডাস্ট্রি থেকে দূরে যান। অ্যান্ড তার এক ইন্টারভিউতে এটাও বলেন যে সেই খারাপ সময়ে তিনি ডিপ্রেশনের শিকার হন। অ্যান্ড তার সাথে সাথেই তার ক্যারিয়ারের পিক টাইমও চলে যায় সময়ের সাথে। অ্যান্ড এরপর কাম ব্যাক করতে চাইলেও অ্যাজ এ হিরো সে পথ তার কাছে ততদিনে বন্ধই হয়ে গেছে। অ্যান্ড সে এটাও জানান যে সেই নোংরা ইন্ডাস্ট্রিতে কারোর কাছে কাজের জন্য হাত পাততে পারবেন। অ্যান্ড হয়তো এই সমস্ত কারণেই আর বড় পর্দায় কোনো রকম কাজেই তাকে দেখা যায়নি এরপর।
যার ফলস্বরূপ এরপর ছোট পর্দায় তাকে দেখা যেতে শুরু করলো। এন্ড সেই সিরিয়ালটা হিটও ছিল বটে। তবে এভাবেই প্রায় 4 দশক ধরে কখনো নায়ক, কখনো ভিলেন, কখনো জামাই, কখনো স্বামী, সব চরিত্রেই মানাতো থাকে। বাংলা সিনেমার অল সিজন অ্যাক্টর বলতে যা বোঝায় অভিষেক চট্টোপাধ্যায় ছিল ঠিক তাই। অ্যান্ড আশ্চর্যের বিষয় হলো এটাই, তার ক্যারিয়ারে এরকম ডিপ আসলেও সে কোনোদিনও রাজনীতিতে নাম লেখানোর কথা একবারেও ভাবেনি। যেই কারণেই যেখানে আজকাল নতুন নতুন অ্যাক্টরদেরও রাজনীতিতে নাম লেখাতে দেখা যায়, সেখানে অভিষেক চ্যাটার্জি কোনোদিনও সেখানে নাম লেখান। এন্ড সেই কারণেই তার ফ্যানদের গর্ব করার আরও একটা কারণ দিয়েছিলেন তিনি। তবে 2022 সালের 23শে মার্চ তিনি একটা নন ফিকশন শোয়ে শুটিং চলাকালীন তার পেটে অস্বস্তি অনুভব করতে শুরু করেন। তাকে তড়িঘড়ি বাড়িতে এনে স্যালাইন দেওয়া হয়, বাট তিনি হাসপাতালে যেতে রাজি হননি। পরদিন 24শে মার্চ সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন অভিষেক চ্যাটার্জি। তখন তার বয়স ছিল মাত্র 57। আজকালকার জেনারেশন যারা ইউটিউব রিলস দেখে বড় হচ্ছে, তাদের কাছে অভিষেক চট্টোপাধ্যায় নামটা হয়তো অচেনা। তবে আমি শিওর যে আমাদের আগের জেনারেশন জানেন যে অভিষেক চ্যাটার্জি কে ছিলেন এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদানই বা কে ছিল। তোমার অভিষেকের এই সিনেমা থেকে বাদ পড়ার পিছনে কি কারণ ছিল বলে মনে হয় সেটা কমেন্টে জানি। আর এরপর যাকে নিয়ে কথা বলবো সে রাজনীতিতে যোগ দিয়েছিল বটে, তবে তার এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়ার পেছনে অন্য একটা জোরালো কারণ ছিল, যার কারণে একসময় রোমান্টিক হিরোই বাংলা সিনেমা থেকে দূরে চলে গিয়েছিল। আমি কথা বলছি জয় ব্যানার্জিকে নিয়ে। আমি তাহলে আবার রেগে যাব? আপনি যাবেন না? না, আপনার বোন ব্যথায় চিৎকার করছে আর দাদা হয়ে আপনি যাবেন না? সালটা 1982। দেবশ্রী রয়ের বিপরীতে অপরূপা ছবি দিয়ে অভিষেক হলো এক তরুণ অভিনেতা যার নাম ছিল জয় ব্যানার্জি। আর তার পরের কয়েক বছরের মধ্যেই পরপর কয়েকটা হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তিনি হয়ে উঠলেন 80-র দশকের বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। হীরক জয়ন্তী, মিলন তিথি, নাগমতি এরকম একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন তিনি। তাপস পাল, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিতের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি বহু। কিংবা মহুয়া রায় চৌধুরী এবং চুমকি চৌধুরীর সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকদের বেশ পছন্দ হচ্ছিল। অ্যান্ড বাকি ডিরেক্টরদের তুলনায় অঞ্জন চৌধুরী তাকে বেশ মনে ধরেছিল এবং তার সাথে চুমকি চৌধুরীর জুটিতেই এরপর বেশ কয়েকটা হিট সিনেমাও করেন তিনি। অ্যান্ড সেই সময় তারাই হয়ে ওঠে ইন্ডাস্ট্রির সবচেয়ে সেরা জুটি। আর এখানেই আসে সব থেকে বড় বিপত্তি, কারণ সিনেমা করতে করতেই চুমকি চৌধুরীর পছন্দ হতে শুরু করে জয়কে। এন্ড সে কথা অঞ্জন চৌধুরী বুঝতে পেরেই জয় ব্যানার্জিকে আগে ভাগে সাবধানও করেন এবং তাকে রিকোয়েস্ট করেন যেন সে চুমকির সাথে কোনো রকম সম্পর্কে না জড়ায়, নইলে দুজনেরই ক্যারিয়ারে এফেক্ট পড়তে পারে। বাট কে শোনে কার কথা? এন্ড কয়েকদিনের মধ্যেই তারা সম্পর্কে আবদ্ধ হন। এন্ড সে কথা স্বীকারও করেন সরাসরি। এন্ড স্বাভাবিকভাবেই সম্পর্ক আস্তে আস্তে বিয়ের দিকে এগোয়। বাট সেই সময় জয় তার ক্যারিয়ার এবং ভবিষ্যতের কথা ভেবে সেই প্রস্তাব রিজেক্ট করে দেয় চুমকি চৌধুরী। এন্ড তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। এন্ড তাদের এই ডিসিশনের ফলে যে শুধু তাদের মেন্টাল হেলথে প্রবলেম হয়েছিল সেটাই নয়, জয় ব্যানার্জি যেহেতু একের পর এক অঞ্জন দত্তর সাথেই কাজ করছিলেন, এরপর জয় ব্যানার্জি নিজে থেকে অঞ্জন দত্তর ছবি থেকে নিজেকে সরিয়ে নেয় যাতে চুমকি চৌধুরীর সাথে আর কোনো রকম কোনো কমপ্লিকেশনস না আসে। তার চুমকিতে তোর প্রেমে পড়ছে, তোরে ছাড়া তো আর কারো বিয়ে করবে না, তো কবে বিয়ে করছিস? আমি তখন মানসিকভাবে বিয়েতে প্রস্তুত ছিলাম। অ্যান্ড অঞ্জন দত্ত সেই সব ছবি পরবর্তীকালে অভিষেক, তাপস পাল এরাই করেছেন, যার ফলে অঞ্জন দত্তর ছবিগুলো থেকে সে নিজে থেকেই সরে দাঁড়ালো। বাট ততদিনে অন্য ডিরেক্টররাও তার সাথে ছবি করতে অনিচ্ছা প্রকাশ করতে শুরু করলো। সে হয়তো ভেবেছিল যে এই সিচুয়েশনটা সাময়িক হবে, কদিন পর আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। বাট সেটাই আর হলো না। অ্যান্ড সেই যে জয় ব্যানার্জি ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়লো, তারপর তিনি যেন আর কাম ব্যাক করতেই পারলেন না পরবর্তীকালে। শুধু তাই না, পরবর্তীকালে তিনি বিয়ে করলেও শোনা যায় যে সেই বিয়েও বেশি দিন স্থায়ী হয়নি। এছাড়া অনেকের মতে তার নারী সঙ্গ এর পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছিল। এরপর যদিও সে রাজনীতিতে যোগ দেয়, তবে তার রাজনৈতিক কেরিয়ার খুব একটা ভালো ছিল না। দুবার ইলেকশনে দাঁড়ালেও দুবারই হারের সম্মুখীন হতে হয়েছে তাকে। অ্যান্ড ক্লিয়ারলি তার অ্যাক্টিং কেরিয়ারে যে পলিটিক্সের ইনভলভমেন্ট ছিল না সেটা এগুলো থেকেই প্রমাণ হয়। বাট আনফর্চুনেটলি গত বছরের 25শে অগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান। বাট তিনি তার এই অ্যাক্টিং ক্যারিয়ারের জন্য সাধারণ মানুষের মনে সারা জীবন থাকবে। তোমার জয় ব্যানার্জির ক্যারিয়ার নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে একজন অ্যাক্ট্রেস কম্প্রোমাইজ করতে বাধা দিয়েছিলেন বলে তাকে বাদ পড়তে হলো, কিংবা একজনকে তার দুজন কো অ্যাক্টরই প্ল্যান করে সরিয়ে দিল, আর আরেকজনকে রিজেকশনের জন্য খেসারত দিতে হলো। তোমার এই তিনজনকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। এন্ড হ্যাঁ, আমি জানি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আরো অনেক অ্যাক্টর আছে যারা এই লিস্টে থাকা ডিজার্ভ করে, তবে তাদের নিয়ে এই সিরিজের সেকেন্ড পার্টে আলোচনা হবে। তাই যদি এই সিরিজের সেকেন্ড পার্ট চাও তাহলে সেকেন্ড পার্ট কমেন্টে লিখতে পারো। এন্ড তুমি কাদের সেই লিস্টে দেখতে চাও সেটাও জানিও কমেন্ট। এন্ড এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকলে আজকের এই ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও।
অ্যান্ড যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি শিওর তোমার এই দুটো ভিডিও অনেক ভালো লাগবে। তাই সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।